নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস গণদেবতা। আজ গণদেবতা উপন্যাসের 10ম পর্ব। তবে পাঠে যাবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটাকে সমৃদ্ধ করতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। 17। দেবু ঘোষের বিরুদ্ধে অভিযোগ একটি নয়, সরকারি জরিপের কাজে বাধা দেওয়া ও সার্ভে ডিপার্টমেন্টের কর্মচারী আমিনকে প্রহার করিবার অপরাধে সে অভিযুক্ত হইয়াছে। স্থানীয় সেটেলমেন্ট অফিসারের নির্দেশ মতো এখানকার থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একজন কনস্টেবল লইয়া আসিয়াছে। গ্রাম্য চৌকিদার ভূপালও তাহাদের সঙ্গে আছে। তাহারা চণ্ডীমণ্ডপে অপেক্ষা করিতেছিল। দেবু অনিরুদ্ধের বাড়ি হইতে আসিবা মাত্র তাহাকে গ্রেপ্তার করিয়াছে। এখন হাতে হাতকড়ি দিয়া লইয়া যাওয়া হইবে। আজ রাত্রিতে থাকিবে হাজতে। কাল সকালে সেটেলমেন্ট অফিসারের নিকট হাজির করা হইবে। তিনি ইচ্ছা করিলে জামিন দিবেন, কিংবা বিচারাধীন আসামি হিসেবে তাহাকে সদর জেলে পাঠাইবেন। আবার ইচ্ছা করিলে সঙ্গে সঙ্গে বিচারের দিন ধার্য করিয়া নিজে বিচার করিবেন। দেবুকে লইয়া তাহারা চণ্ডীমণ্ডপেই বসিয়া আছে। দেবুও চুপ করিয়া মাথা হেঁট করিয়া বসিয়াছিল। মাথার ভেতরটাই কেমন যেন শূন্য হইয়া গিয়াছে। কিসে কি হইয়া গেল তাহা চিন্তা করিবার শক্তি পর্যন্ত নাই। শুধু সে এটুকুই ভাবিতে পারিল যে যাহা সে করিয়াছে ভালোই করিয়াছে। এখন যাহা হইবার হইয়া যাক। দেখিতে দেখিতে গ্রামের প্রায় সকল লোকই জমিয়া গেল। শ্রীহরি ও দাসজি গোমস্তা ছোট দারোগা সাহেবের পাশেই বসিয়া আছে। মধ্যে মধ্যে মৃদুস্বরে তিনজনে কথাও হইতেছে। হরিশ আসিয়াছে, ভবেশ আসিয়াছে, হরেন ঘোষাল, মুকুন্দ ঘোষ, কীর্তিবাস মণ্ডল, নটবর পাল ও গ্রামের দোকানি বৃন্দাবন, রামনারায়ণ ঘোষ, এমনকি এই শীতের সন্ধ্যায় বৃদ্ধ দ্বারকা চৌধুরীও আসিয়া উপস্থিত হইয়াছে। জগন ডাক্তার দেবুর পাশে বসিয়া আছে। প্রগল্ভ জগনও আজ স্তব্ধ, বিষণ্ণ। এমন আকস্মিক অভাবনীয় পরিণতিতে সেও হতভম্ব হইয়া গিয়াছে। একপাশে গ্রামের হরিজনেরা দাঁড়াইয়া আছে। সতীশ, পাতু সকলেই আসিয়াছে। দুর্গা বসিয়া আছে ষষ্ঠীতলার একপাশে, একা, নীরবে, মাটির পুতুলের মতো। চিৎকার করিতেছে কেবল বুড়ি রাঙা দিদি। চণ্ডীমণ্ডপের ও পাশে
গ্রামের প্রবীণরা আসিয়া দাঁড়াইয়াছে। তাহাদের সম্মুখে দাঁড়াইয়া রাঙা দিদি বলিতেছিল, এ একেবারে হাতে করে মাথা কাটা গো। দারোগা দারোগা হয়েছে তো সাপের 5 পা দেখেছে? বলি, হ্যাঁ গো দারোগা। চুরি না জোর চুরি না ডাকাতি? কি করেছে বাছা যে এই দিন সন্ধেবেলা রাত পোয়ালে লক্ষ্মী তুমি বাছার হাতে দড়ি দিয়ে নিতে এলে? হরিশ বলিল, ওগো রাঙা পিসি, তুমি থামো, তুমি থামো। কেনে কেনে থামবো কেনে? দেখবো একবার কত বড় ওই দারোগা মিনছে। একবার ধমক দিয়া শ্রীহরি বলিল, রাঙা দিদি তুমি থামো, যা হয় আমরা করছি, তুমি একটু চুপ করো। তোমরা মেয়ে লোক। মেয়ে লোক? আমার 3.5 বয়স হলো, আমি আবার মেয়ে লোক কি রে? 100 বার বলবো, 1000 বার বলবো, আমাকে কি করবে? বাঁধবি? বাঁধবি তো বাঁধ কেনে দেখি। পণ্ডিতের মতো লোককে দড়ি দিয়ে বাঁধছিস, আমাকেও বাঁধ। লে লে, আমাকেও বাঁধ। আহা, পণ্ডিতের মতো মানুষ, দেবুর মতন ছেলে। বুড়ি অকস্মাৎ কাঁদিয়া ফেলিল। দেবু একবার নিজে উঠিয়া আসিয়া বলিল, একটু চুপ করো রাঙা দিদি, একটু চুপ করো, আমি তোমার কাছে হাত জোড় করছি। বৃদ্ধা সস্নেহে তাহার মাথায় হাত বুলাইয়া বলিল, আমি তোকে আশীর্বাদ করছি ভাই, সাহেব তোকে দেখবা মাত্তর ছেড়ে দেবে। চেয়ারে বসিয়ে বলবে, পণ্ডিত লোক, তোমাকে কি জেহেলে দিতে পারি বাপ? দেবু হাসিল। ওদিকে ব্যাপারটাকে চাপা দিয়া কৌশলে মুক্তিলাভ করাইবার কথাবার্তা হইতেছিল। শ্রীহরি ঘোষ তাহার অগ্রণী, সঙ্গে জমিদারের গোমস্তা দাসজি আছে। ছোট দারোগা শ্রীহরি ঘোষের বন্ধু লোক। শ্রীহরি তাহাকেই ধরিয়াছে, প্রত্যক্ষভাবে না হইলেও পরোক্ষভাবে। দেবু শ্রীহরির বিরোধী পক্ষ। অন্তরে অন্তরে দেবু তাহাকে ঘৃণা করে, তাহা শ্রীহরি জানে। কিন্তু গ্রামের প্রধান ব্যক্তি হিসেবে শ্রীহরি আজ দেবুর পক্ষ অবলম্বন না করিয়া পারে না। সে থাকিতে তাহার গ্রামবাসী, বিশেষ করিয়া তাহার জ্ঞাতি একজনকে হাতে দড়ি দিয়া লইয়া গেলে লোকে কি বলিবে? সে ছোট দারোগাকে খুশি করিয়া একটা উপায় উদ্ভাবনের চেষ্টা করিতেছে। ছোট দারোগা বলিল, পেশকারের কাছে যাও না, ধরে পেরে হয়ে যাবে একরকম করে। যে আমিন কানুনগোর সঙ্গে ঝগড়া হয়েছে তাদেরই খুশি করো। বিনয় করে মাপ চেয়ে নে দেবু ঘোষ, ব্যাস, তাহলেই মিটে যাবে। এ তো আকছাড় হচ্ছে। শ্রীহরি বলিল, খুঁড়োর যে আমার বেজায় মাথা গরম গো। আমি প্রথম দিন শুনেই বলে পাঠিয়েছিলাম, খুঁড়ো একবার কানুনগো বাবুর সঙ্গে দেখা করে ব্যাপারটা মিটিয়ে এসো। রাজকর্মচারী তুই তুকারি করলে তো হলো কি? ভবেশ অমনি বলিয়া উঠিল, এই গায়ে তো আর ফোঁসকা পড়ে নাই। শ্রীহরি বলিল, যখন ঘটনা ঘটল তখনই জানতে পারলে
তো সেই ঢেউ আমি তখনই মেরে দিতাম, ব্যাপারটা মিটিয়ে দিতাম। আমি যে অনেক পরে শুনলাম ব্যাপারটা এইভাবে ঘটিয়া গিয়াছিল। সেও এই তুই তুকারি লইয়া ঘটনা। দেবু আপনার দাওয়ায় বসিয়াছিল। তখন বেলা প্রায় 12টা। সাইকেল চড়িয়া সম্মুখের পথ দিয়া যাইতেছিল একজন কানুনগো। বোধ হয় বহুদূর হইতে আসিতেছিল। শীতের দিনে এক গা ঘামিয়া ধুলায় ও ঘামে আচ্ছন্ন এবং ক্লান্ত হইয়া পড়িয়াছিল সেই ভদ্রলোক। দেবুকে দেখিয়া সাইকেল হইতে নামিয়াই সম্ভাষণ করিল, এই ওরে, এই শোন না। এই সম্ভাষণ শুনিলেই দেবু ক্ষিপ্তপ্রায় হইয়া উঠে। তাহার তিক্ত কটু অতীতের স্মৃতি জাগিয়া উঠে। তবু লোকটির মাথায় টুপি, সাদা শার্ট, খাকি হাফ প্যান্ট ও সাইকেল দেখিয়া সরকারি কর্মচারী অনুমান করিয়া সে চুপ করিয়াই রহিল। এই ইডিয়েট, শুনতে পাচ্ছিস? এবার দেবু ভ্রু কুঞ্চিত করিয়া লোকটির দিকে চাহিল। ইচ্ছা ছিল কোনো উত্তর না দিয়াই সে উঠিয়া গিয়া বাড়ির ভিতরে ঢুকিবে। উত্তর দিবে না, ওই লোকটার কোনো কথাই শুনিবে না। কিন্তু উঠিতে উঠিতেও একবার সে লোকটির দিকে না চাহিয়া পারিল না। চোখাচোখি হইতে কানুনগো বলিল, যা, এক গ্লাস জল আন দেখি, বেশ ঠান্ডা জল, পরিষ্কার গ্লাসে আনবি কিন্তু, বুঝলি? দেবু বিপদে পড়িয়া গেল। তৃষ্ণার জলের জন্য এই আবেদন অভদ্র হইলেও সে না বলিতে পারিল না। তবুও সে মুখে কোনো কথা বলিল না। ঘরের ভিতর হইতে একটা মোড়া আনিয়া দাওয়ায় রাখিল। পিচবোর্ডে তৈয়ারি একখানা পাখা আনিয়া দিল। ওইগুলির মারফতেই নীরব আমন্ত্রণ জানাইয়া সে বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ পরই এক হাতে ঝকঝকে মাজা একখানি থালায় একটি বড় কদমা ও এক গ্লাস জল এবং অন্য হাতে একটি বড় ঘটির 1 ঘটি জল ও পরিষ্কার একখানি গামছা আনিয়া হাজির করিল। লোকটি হাত মুখ ধুইল, গামছা আগাইয়া দিলে বাঁ হাত দিয়া কানুনগো গামছাখানা সরাইয়া দিল। হাত মুখ মুছিয়া ফেলিল সে আপনার রুমালে। তারপর কদমাটার খানিকটা ভাঙিয়া মুখে দিয়া বোধহয় চাখিয়া দেখিল। কদমাটা টাটকা কদমা, বেশ ভালোই লাগিবার কথা। লাগিলও বোধহয় ভালো, কারণ গোটা কদমাটা নিঃশেষ করিয়া জল খাইয়া কানুনগো পরিতৃপ্তির একটা নিঃশ্বাস ফেলিল। আহ! দেবু ইতিমধ্যে ভিতরে গিয়াছিল। পান বা মশলা আনিতে ভুল হইয়া গিয়াছিল। বিলুকে বলিল, সুপারি, লবঙ্গ আর 2টো পান দাও দেখি, শিগগির দাও। পান সাজাই ছিল। 1 টুকরা পরিষ্কার কলা পাতার উপর 2টা পান ও সুপারি লবঙ্গ সাজাইয়া সে স্বামীর হাতে তুলিয়া দিল। ঠিক এই সময়ই বাহির হইতে ডাক আসিল, ওরে,
এই ছোকরা দেবু আর সহ্য করিতে পারিল না। পানের পাতাটা সেইখানেই ফেলিয়া দিয়া আসিয়া সে বলিল, কিরে, কি বলছিস? এমন অতর্কিত রূঢ় প্রত্যুত্তরের জন্য কানুনগো প্রস্তুত ছিল না। বিস্ময়ে ক্রোধে প্রথমে সে কয়েক মুহূর্ত হতবাক হইয়া রহিল, তারপর বলিল, হোয়াট? আমায় তুই তুকারি করিস? নির্ভয়ে দেবু উত্তর দিল, সে তো তুই আগে করলি। কি নাম তোর শুনি, তারপর দেখছি তোকে। দেবু তাহার মুখের দিকে চাহিল, তারপর নির্ভয়ে বলিল, আমার নাম শ্রী দেবনাথ ঘোষ। তাহার দিকে আগাইয়া গিয়া বলিল, কি করবি কর। কানুনগো বিনা বাক্য ব্যয়ে চলিয়া গিয়াছিল। ওদিকে জরিপ স্থগিত রাখিবার জন্য শ্রীহরির দরবারে বিশেষ ফল হয় নাই। ধান কাটিবার জন্য মাত্র 7 দিন সময় মঞ্জুর হইয়াছিল, কিন্তু পৌষের 14 দিনের মধ্যে বিস্তীর্ণ মাঠের ধান কাটা ও তোলা অসম্ভব ব্যাপার। অসম্ভবকে কোনো মতেই সম্ভব হয় নাই। হইয়াছে কেবল শ্রীহরির এবং আর জন 2-3-এর। হরিশ দোকানি বৃন্দাবন দত্ত এবং কৃপণ হেলারাম চাটুর্যের। তাহাদের পয়সা আছে, বহু নগদ মজুর নিযুক্ত করিয়া তাহারা কাজ শেষ করাইয়াছে। বাকি লোকের পাকা ধানের উপর দিয়াই জরিপ চলিতে আরম্ভ করিল। সরকার হইতে অবশ্য যথাসম্ভব সাবধানতা অবলম্বন করিয়া ধান বাঁচাইয়া আইলের উপর দিয়া কাজ করিতে নির্দেশ রহিল। দেবু প্রথম দিন মাঠে গিয়া দেখিল, সার্ভে টেবিলের ধারে দাঁড়াইয়া আছে সেই কানুনগো লোকটি। কানুনগো দেবুকে দেখিল, দুজনের চিত্তই তিক্ত হইয়া উঠিল। কানুনগো লোকটি ডিসপেপটিক, অত্যন্ত রুক্ষ মেজাজের লোক। লোকজনের সঙ্গে রূঢ় ব্যবহার করা তাহার স্বভাব। দেবু সাবধানে তাহাকে এড়াইয়া চলিতে আরম্ভ করিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই কয়েকটা ক্ষুদ্র ব্যাপার উপলক্ষ করিয়া কানুনগো তাহাকে ক্যাম্পে হাজির হইতে নোটিশ দিল। তিক্ত চিত্তে দেবু অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। সে স্থির করিল, যাহা হয় হউক, সে কিছুতেই ওই কানুনগোর সম্মুখে হাজির হইয়া হাত জোড় করিয়া দাঁড়াইবে না। কানুনগো সুযোগ পাইয়া এই অনুপস্থিতির কথা সেটেলমেন্ট ডেপুটিকে রিপোর্ট করিল। ডেপুটি সাহেব নোটিশগুলি দেখিয়া একটু বিস্মিত হইলেন। এই তুচ্ছ কারণে নোটিশ করা হইয়াছে। তাহার উপর তিনি এই কানুনগোটির স্বভাবও জানিতেন। তবু আইন অনুযায়ী দেবুকে নোটিশ করিলেন। দেবু এ নোটিশও অমান্য করিল। তারপরই ওয়ারেন্ট হওয়ার নিয়ম। এদিকে ঠিক এই সময়ই এক চরম ব্যাপার ঘটিয়া গেল। দেবুরই এক জমি পরিমাপের সময় কানুনগোর সঙ্গে তাহার বচসা আরম্ভ হইল।
দেবু জমির রসিদ আনে নাই, বচসার উপলক্ষ তাই। কথার উত্তর দিতে দিতেই দেবুর নজর পড়িল তাহার জমির ঠিক মাঝখানে পাকা ধানের উপর জরিপের শিকল টানা হইতেছে। সে ভাবিল এটাও কানুনগোর ইচ্ছাকৃত ব্যাপার। কিন্তু সত্যি বলতে কি, এটা কানুনগোর ইচ্ছাকৃত ছিল না। দেবুর জমির আকারই এমন অসমান যে মাঝখানে প্রস্থের একটা মাপ না লইয়া উপায় ছিল না। রাগের মাথায় ভুল বুঝিয়া দেবু চরম কাণ্ড করিয়া বসিল। জরিপের চেন টানিয়া তুলিয়া ফেলিয়া দিল। কানুনগো সঙ্গে সঙ্গে টেবিলে শিকল লইয়া মাঠ হইতে উঠিয়া একেবারে ডেপুটির ক্যাম্পে হাজির হইয়া রিপোর্ট করিল। ডেপুটিবাবু সত্যকারের ভদ্রলোক। তিনি বাংলার চাষির নিরীহ প্রকৃতির কথা জানেন। তিনিও এই দেশেরই মানুষ। তিনি অবাক হইয়া গেলেন। কিন্তু কানুনগোর বন্ধু পেশকারটি ধুরন্ধর লোক। সে তাহাকে পরিষ্কার বুঝাইয়া দিল লোকটি ওই J.L. ব্যানার্জির শিষ্য। ডেপুটি আর উপেক্ষা করিতে পারিলেন না। তারপরই এই পরিণতি, একেবারে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। শ্রীহরি সত্যই বলিয়াছে। সে কয়েকবারই অনুরোধ করিয়াছে, খুড়ো চলো, তুমি আমি তোমার সঙ্গে যাচ্ছি। কানুনগোকে আমি নরম করে এনেছি, তুমি একটিবার গেলেই সব মিটে যাবে। দেবু বলিয়াছে, না। জগন বলিয়াছে, পণ্ডিত তুমি একটা দরখাস্ত করো, সমস্ত ব্যাপার জানিয়ে দাও সিইওকে। DLRকেও একটা দরখাস্ত করো। দেবু বলিয়াছে, না থাক। বিলু শঙ্কিত উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিয়াছে, হ্যাঁ গো, কি হবে? দেবু হাসিয়াছে, যা হয় হবে। যাহা হইবার হইয়া গেল। শ্রীহরি দেবুর কাছে আসিয়া বলিল, ছোট দারোগাকে রাজি করিয়েছে খুড়ো। প্রথমে কানুনগোর ক্যাম্পে যাব, সেখানে ব্যাপারটা মিটিয়ে নিয়ে কানুনগোর চিঠি নিয়ে যাব সার্কেল ডেপুটির কাছে। কেস খারিজ হয়ে যাবে, আমরা বাড়ি চলে আসব। দেবু বলিল, না। না কি গো? না, সে আমি যাব না ছিরু। ফল কি হবে ভাবছ তো? যা হয় হবে। দেবু এবারও হাসিল। শ্রীহরি গভীর দুঃখের সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াও বিরক্তি সম্বরণ করিতে পারিল না। বলিল, কাজটা কিন্তু ভালো করছো না খুড়ো। দাসজি বলিল, তাহলে আমরা আর কি করব বলো? মজলিস শুদ্ধ লোকই সমস্বরে বলিল, আমরা আর কি করব বলো? কেবল মজলিসের সঙ্গে সায় দিল না তিনজন, জগন ডাক্তার, অনিরুদ্ধ আর হরেন ঘোষাল। হরেন ঘোষালের অভ্যাস সকলের আগে কথা বলা। কিন্তু সে আজ কিছু না বলিয়াই দ্রুত পদে উঠিয়া গেল। জগন বলিল, ভেবো না দেবু ভাই, কাল যদি কেস না করে হাজতি আসামি করে জেলে পাঠায়,
তবে সদরে গিয়ে মোক্তার এনে মামলা লড়ব। আর যদি কালই বিচার করে জেলে দেয় তবে সদরে আপিল করব, জামিন সঙ্গে সঙ্গে হবে। দেবু বলিল, শতখানেক টাকা আমার পোস্ট অফিসে আছে, বিলুর কাছে ফরম সই করে দিয়েছি, দরকার মতো টাকা বের করে নিও। মামলা করে কিছু হবে না জানি, কিন্তু জেরা করে আমি সব একবার ফাঁস করে দিতে চাই। অনিরুদ্ধ অত্যন্ত কাতর স্বরে বলিল, দেবু ভাই, এর চেয়ে মামলা মিটিয়ে ফেলো না। হাসিয়া দেবু বলিল, তুমি একটু সাবধানে থেকো অনি ভাই। ডাক্তার, ওকে তুমি একটু দেখো। ছোট দারোগা বলিল, সন্ধে হয়ে গেল, কি ঠিক হলো আপনাদের? দেবু উঠিয়া দাঁড়াইল। চলুন, আমি তৈরি। ছোট দারোগা ডাকিল, ভূপাল, রামকিষণ। একটুক্ষণ দাঁড়ান দারোগা বাবু। কোথা হইতে আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইল দুর্গা। দেবুকে বলিল, আর একবার বিলু দিদির সঙ্গে দেখা করে যাও পণ্ডিত। দারোগা বলিল, যান, দেখা করে আসুন। মুখরা দুর্গা আজ নীরব হইয়া দেবুর আগে আগে পথ চলিতেছিল। দেবু বলিল, দুর্গা, তুই কিন্তু ওদের একটু দেখিস, একটু খোঁজ খবর নিস। অগ্রগামিনী শুধু নীরবে ঘাড় নাড়িয়া সায় দিল। বিলু কাঁদিতেছিল। দেবু চোখ মুছাইয়া দিল। তারপর শুধু কাজের কথাই বলিল, পোস্ট অফিসের টাকাগুলো তুলে নিয়ে নিজের কাছে রেখো। ডাক্তার যা চাইবে দিয়ে দিও মামলার জন্যে। সাবধানে থেকো, ধান পান হিসেব করে নিও। নিজেই তুমি হিসেব করে নিও। তুমি তো হিসেব জানো। মন খারাপ করো না। খোকার ভার তোমার উপর রইল, ঘর দোর সব। তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি চঞ্চল হলে তো চলবে না, তোমায় থাকতে হবে অচলা হয়ে। বিলু একটি কথাও বলিতে পারিল না। দেবু হাসিয়া সব শেষে তাহাকে বুকে টানিয়া লইয়া প্রগাঢ় আবেগে একটি চুম্বন দিয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। বাহিরে ছিল পদ্ম ও দুর্গা। দেবু বলিল, মিতেনি, তুমি রইলে, দুর্গা রইল, বিলুকে তোমরা একটু দেখো। সে চণ্ডী মণ্ডপে আসিয়া বলিল, চলুন দারোগা বাবু। ওয়েট। চণ্ডী মণ্ডপে নাটকীয়ভাবে প্রবেশ করিল হরেন ঘোষাল। তাহার হাতে একটি অতি সুন্দর গাঁদা ফুলের মালা। মালাখানি সে দেবুর গলায় পরাইয়া দিয়া উত্তেজিত আবেগে চিৎকার করিয়া উঠিল, জয় দেবু ঘোষের জয়। মুহূর্তে ব্যাপারটার চেহারা পাল্টাইয়া গেল। দারোগা যাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। ফুলের মালা ও জয়ধ্বনিতে দেবুর পা হইতে মাথা পর্যন্ত একটা অদ্ভুত শিহরণ বহিয়া গেল। বুকের মধ্যে যে ক্ষীণতম দুর্বলতার আবেগটুকু স্পন্দিত হইতেছিল সেটুকুও আর রহিল না। তাহার পরিবর্তে ভাটার নদীর বুকে
জোয়ারের মতো একটা বিপরীতমুখী উচ্ছ্বসিত আবেগ আসিয়া তাহাকে স্ফীত প্রশস্ত করিয়া তুলিল। সঙ্গে সঙ্গে সমবেত জনতা দারোগা কনস্টেবলের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকিয়াও প্রতিধ্বনি তুলিল, জয় দেবু ঘোষের জয়। দৃঢ় দীর্ঘ পদক্ষেপে দেবু সম্মুখে অগ্রসর হইল। লক্ষ্মী পূজার আয়োজন করিতে বিলুর হাত উঠিতেছে না। এক অন্ন 50 ব্যঞ্জনে লক্ষ্মীর পূজা, এই বেদনা বুকে লইয়া সে আয়োজন কেমন করিয়া কি করিবে সে? কাহার জন্য লক্ষ্মী পাতিবে? পুরুষকে আশ্রয় করিয়াই নারীর বাস, নারায়ণের পাশে লক্ষ্মীর আসন। দেবই যখন আজ এই আয়োজনের মধ্যস্থলে উপস্থিত নাই, তখন বারবার বসিয়া তাহার চোখে জল আসিতেছিল। কিন্তু রাঙা দিদি আসিয়া বলিল, ভাবিস না ভাই, পণ্ডিত ভাই আজই ফিরে আসবে। আর আমার পানে তাকিয়ে দেখ, 3 কুলে কেউ নেই, তবু তো পুজো করছি। তোর কোলে সোনার চাঁদ ছেলে আছে, দেবু আমার ফিরে আসছে, তোর পুজো না করলে চলে না রে। দে, আমি বরং তোর লক্ষ্মী পেতে দিয়ে যাই। ওই চারিদিকে শাঁখ বাজছে, লক্ষ্মী পাতা হয়ে গেল সব। রাঙা দিদি কত বাহার করিয়া নিপুণ হাতে সাজাইয়া লক্ষ্মী পাতিয়া দিয়াছে। লাল রেশমি কাপড়ে এমন করিয়া ধান ও কড়িগুলি ঢাকিয়া দিয়াছে যে মনে হয় যেন ছোট্ট একটি বধূ সিংহাসনের উপর বসিয়া আছে। পদ্ম 2-3 বার আসিয়াছিল। দুর্গা তো সকাল হইতে বসিয়াই আছে, নড়ে নাই। শ্রীহরির মা বউও আসিয়াছিল। মা মৌখিক তত্ত্ব করিয়া গিয়াছে। বউটি আনিয়াছিল একখানা মর্তমান কলা, একটা থোড়, একটা মোচা, শ্রীহরির নতুন কাটানো পুকুরের পাড়ের ফসল, আর কতগুলি মটরশুঁটি, একটা কপি। বাড়িতে লক্ষ্মী পূজা উপলক্ষে শ্রীহরি শহর হইতে আনিয়াছে। বউটি বলিয়া গিয়াছে, তুমি ভেবো না শাশুড়ি, তোমার ভাসুরপো সকালেই গিয়াছে হাকিমের সঙ্গে দেখা করতে। খুড় শ্বশুরকে সঙ্গে নিয়ে সে আজই ফিরে আসবে। প্রায় প্রতি ঘরের মেয়েরা আসিয়া বিলুর তত্ত্ব লইয়া গিয়াছে। জগন ডাক্তারের স্ত্রী 5 বার আসিয়াছে। হরিজনেরা জনে জনে আসিয়াছে। খেজুর গুড়ের মহলাদারটি খেজুর গুড় দিয়া গিয়াছে। সতীশ হইতে প্রত্যেকেই ছোট ছোট ঘটিতে কাঁচা দুধ আনিয়া দিয়া গিয়াছে। আর প্রয়োজন নাই বলিলে শুনে নাই, বুঝে নাই, উত্তরে বিষণ্ণ মুখে বলিয়াছে, অপরাধ করলাম মা। দুর্গা বলিল, বিলু দিদি, ক্ষীর করে রাখো না। বিলু বলিল, কি হবে বল দেখি, পচে যাবে তো। পচবে কেন, দেখো না জামাই ঠিক ঘুরে আসছে। কয়েকটি বাড়ির গুটি কয়েক কুমারী মেয়ে আসিয়া দাঁড়াইল। ঘড়া দাও বউ দিদি, জল এনে দিই। বিলুর ইহারা সম্পর্কে ননদ হয়।
বিলু মিষ্টি হাসি হাসিয়া বলিল, জল আমি এনেছি ভাই। বিলু বলিল, বসো, জল খাও। না, আমরা কাজ করতে এসেছি। ইহাদের এই অকপট আত্মীয়তা বিলুর বড় ভালো লাগিল। এত আপনার জন তাহার আছে, মানুষ এত ভালো। চণ্ডীমণ্ডপে তিলকুট ভোগের ঢাক বাজিল। তবে মেয়ে কয়টি গেল। চণ্ডীমণ্ডপে আজ তিলকুট সন্দেশে বাবা শিব ও মা কালীর ভোগ হইবে। ওখানে ভোগ হইলে তবে বাড়ির লক্ষ্মীর ভোগ হইবে। বাউড়ি ডোম মুচিদের ছেলেরা চণ্ডীমণ্ডপে ভিড় জমাইয়া বসিয়া আছে এক টুকরো তিলকুটের জন্য। ইহার পর আবার বাড়ি বাড়ি পিঠা সাঁধিতে যাইবে। বয়স্কেরা অনেকেই দেবুর জন্য সেটেলমেন্ট ক্যাম্পে গিয়াছিল। ফিরিল প্রায় 1টার সময়। সকলেই গম্ভীর, চিন্তান্বিত। বিচার এখনো হয় নাই, তবে সবই বুঝা গিয়াছে। কিন্তু কি করিবে তাহারা? সকলের চেয়ে গম্ভীর ছিল শ্রীহরি। আমিন শ্রীহরিকে ডাকিয়া স্পষ্টই বলিয়াছে, দেবুর পক্ষ লইয়া যে সাক্ষী দিবে তাহার সহিত বুঝাপড়া হইবে পরে। কারণ দেবু কিছুতেই ক্ষমা চাহিতে রাজি হয় নাই। মুরুব্বিরা পরামর্শ করিয়া ঠিক করিয়াছে, তাহার চেয়ে কোনো পক্ষেই সাক্ষ্য তাহারা দিবে না। বাড়ি আসে নাই কেবল জন কয়েক, জগন ডাক্তার, অনিরুদ্ধ, হরেন ঘোষাল, দ্বারকা চৌধুরী, তারা নাপিত। তাহারা বাড়ি ফিরিল প্রায় সন্ধ্যার সময়। বিষণ্ণ মুখে, মন্থর পদে। দুর্গা পথে দাঁড়াইয়াছিল। সে প্রশ্ন করিল, কি হলো ডাক্তারবাবু, চৌধুরী মশাই? জগন বলিল, সমস্ত দিন বসিয়ে রেখে সন্ধেবেলায় দিন ফেলে সদরে চালান দিলে। বদমায়েশি আর কি। চালান দিলে? হ্যাঁ হ্যাঁ, চালান দিলে। কালই যাব আমি সদরে। জামিনে পণ্ডিতকে খালাস করে আনব। কথাটা মিথ্যে। দেবুর 1 বৎসর 3 মাস, অর্থাৎ 15 মাসের মেয়াদে জেল হইয়াছে। কাল জগন সদরে যাইবে আপিল করিবার জন্য। দেবু কিন্তু আপিল করিতে বারণ করিয়াছে। সাক্ষীর অবস্থা দেখিয়া সে আপিলের ফলও আন্দাজ করিয়াছে। জগন গালাগালি করিয়াছিল গ্রামের লোককে। দ্বারকা চৌধুরী পর্যন্ত আত্মসম্বরণ করিতে পারে নাই। বৃদ্ধ দন্তহীন মুখে কম্পিত অধরে বলিয়াছিল, ভগবান এর বিচার করবেন। দেবু হাসিয়া বলিয়াছিল, আপনি সেদিন যে গল্পটা বললেন সেটা ভুলে গেলেন চৌধুরী মশাই। মানুষের ভুল চুক পদে পদে। আর একটা কথা চৌধুরী মশাই, এরা আমার পক্ষে সাক্ষী না দিক, বিপক্ষেও তো দেয় নাই। অনিরুদ্ধ চিৎকার করিয়া উঠিয়াছিল, দিলে মাথায় বজ্রাঘাত হতো না? জেলের কথাটা তাহারা চাপিয়া গেল। দেবুর স্ত্রীর কথা বিবেচনা করিয়াই প্রকাশ করিল না। দুর্গা আসিয়া বিলুকে সংবাদ দিয়া বলিল, তোমার কাছে আমার মা শোবে। বিলু দিদি? বিলু বলিল,
তুই থাক না দুর্গা, বেশ দুজনে গল্প করব। আমি ঘরে শোবো, তুই বারান্দার দোরটিতে শুবি। দুর্গা বলিল, না বিলু দিদি। কেন দুর্গা? আমার ভাই নিজের বিছানা নইলে ঘুম হয় না। বিলু আর অনুরোধ করিল না। ব্যাপারটা সে বুঝিল, একটু কেবল হাসিল, কিন্তু রাগ করিল না। মরিলেও নাকি মানুষের স্বভাব যায় না। সমস্ত দিনটা কাটিল, কিন্তু সন্ধ্যা হইতে সময় আর কাটিতে চায় না। বিলু চুপ করিয়া বসিয়াছিল। সে জেলে। সন্ধ্যায় গোটা গ্রামটায় শাঁখ বাজিয়া উঠিতে তাহার চমক ভাঙিয়া গেল। ঘরে মা লক্ষ্মী রহিয়াছেন, ধূপ দীপ দিতে হইবে। মায়ের শীতল ভোগের আয়োজন এখনো করা হয় নাই। দুর্গা যাইবার সময় বাড়ির রাখালটাকে ডাকিয়া গিয়াছিল। ছোড়াটা প্রচুর পরিমাণে পিঠে খাইয়া কাপড় মুড়ি দিয়া একপাশে অঘরে ঘুমাইতেছিল। বেচারির পেটটা ফুলিয়া বুকের চেয়েও উঁচু হইয়া উঠিয়াছে, হাঁসফাঁস করিতেছে। ছোড়াটাও আশপাশের বাড়ির শাঁখের শব্দে উঠিয়া বসিল, বলিল, সাঁঝ লেগে গেইছে লাগছে। মনিবেন, সাঁঝ জ্বালো গো, শাঁখ বাজাও, ধূপ পিদিম দাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিলু উঠিল। ছোড়াটা বসিয়া বসিয়া আপন মনেই কথা বলিতেছিল। সবই মনিবের অর্থাৎ দেবুর কথা। মনিব এতক্ষণে বসে বসে আমাদের কথাই ভাবছে, লয় মনিবেন? বিলু চোখ মুছিল। আচ্ছা মনিবেন, জেহেলে কি লোহার শেকল দিয়ে বেঁধে রেখে দেয়? মনিব তাহলে কি করে শোবে? আর্তস্বরে বিলু বলিল, ওরে তুই আর বকিস না, থাম থাম। ছোড়াটা অপ্রস্তুত হইয়া চুপ করিয়া গেল। সন্ধ্যা প্রদীপ, ধূপ, শীতল ভোগ সাজাইয়া বিলু বলিল, আমার সঙ্গে আয় বাবা, খামারে গোয়ালে যাব। বলিতে বলিতেই মনে পড়িল, বিলু একাই খামারে গোয়ালে মড়াইয়ের তলে জল দিয়া সন্ধ্যা দেখাইয়া আসিত। অন্য দিনে এই সময়টিতে থাকিত সে। আজ সে নাই বলিয়া অকারণে তাহার ভয় করিতেছে। তাহার আকস্মিক সকরুণ অসহায় অবস্থা ক্ষণে ক্ষণে তাহাকে অভিভূত করিয়া ফেলিতেছে। ছোড়াটা উঠিয়া বলিল, চলো। কিন্তু খোঁকার কাছে থাকবে কে? আমি থাকছি বলিয়া সে শুইয়া পড়িয়া বলিল, এত ভয় কিসের গো মনিবেন? যাও কেনে, কিষেনরা সব রয়েছে খামারে। কিষানরা রয়েছে? নাই, আমি যে হেতা রয়েছি। তারাই তো গরু ঢোকালে গোয়ালে। রেতে একজন থাকবে বাড়িতে, বাড়িতে শুয়ে পালা করে রোজ একজনা করে থাকবে। মনিব নাই, থাকবে না, আমিও থাকবো মনিবেন। একটি করে কাহিনী কিন্তু বলতে হবে। বিলু সন্ধ্যা দেখাইয়া ফিরিয়া আসিল, সঙ্গে সঙ্গে কৃষাণ দুইজন। লক্ষ্মীর সিংহাসনের সম্মুখে ধূপ দীপ শীতল ভোগ রাখিয়া প্রণাম করিল। বিলু কামনা করিল, ওকে মানে মানে খালাস করে দাও মা, ওর মঙ্গল করো,
ঘরে আমার অচলা হয়ে বাস করো। ছোড়াটা বলিল, মনিবেন, সেই ক্ষীরের পিঠে আর আছে নাকি? বিলু মৃদু হাসিয়া বলিল, আছে আছে, তবে তাই গণ্ডা দুয়েক দাও, আর কিছু খাবো না রেতে। হ্যাঁ বাবা, তোমরা? বিলু প্রশ্ন করিল কৃষাণ দুইজনকে। দেন, অল্প করে চারটি খাই। দুপুরবেলায় এক একজন ভীমের আহার করিয়াছে। ইহাদের খাওয়াইতে বিলুর এত ভালো লাগে, দেবু নিজে ইহাদের খাওয়াইত। বিলু যোগাইয়া দিত, পরিবেশন করিত সে নিজে, আবার আউড়ি বাউড়ি দিয়া সব বাঁধিতে হইবে। মুঠ লক্ষ্যের ধানের খড়ের দড়িতে সমস্ত সামগ্রীতে বন্ধন দিতে হইবে। আজিকার ধন থাক, কালিকার ধন আসুক, পুরাণে নূতনে সঞ্চয় বাড়ুক। লক্ষ্মীর প্রসাদে পুরাতন অন্নে নূতন বস্ত্রে জীবন কাটিয়া যাক নিশ্চিন্তে নির্ভাবনায়। অচলা হইয়া থাকো মা, অচলা হইয়া থাকো। শেষ রাত্রে আর এক পর্ব, পৌষ আগলানো পর্ব। এই পৌষ সংক্রান্তির রাত্রির শেষ প্রহরে পৌষ মাস যখন বিদায় লইয়া অন্ধকারের আবরণে পশ্চিম দিগন্তের মুখে পা বাড়ায়, পূর্ব দিগন্তে আলোক আভাসের পশ্চাতে মকর রাশিস্থ সূর্যের রথের সঙ্গে উদয় হয় মাঘ মাসের প্রথম দিন। তখন কৃষক বনিতারা পৌষকে বন্দনা করিয়া স্বনির্বন্ধ অনুরোধ করে, পৌষ তুমি যাইও না, চিরদিন তুমি থাকো। চণ্ডীমণ্ডপের আটচালায় পৌষ আগলানো হইয়া থাকে। ভোর রাত্রে ঘরে ঘরে লোক জাগিয়া উঠিয়াছে। গ্রামময় মানুষের সাড়া, শাঁখও বাজিতেছে। বিলুও উঠিল। ছেলেটি জাগিয়াছিল। তাহাকে কাপড় জড়াইয়া রাখাল ছেলেটার কোলে দিয়া বিলু পূজার আয়োজন করিতে বসিল। ও ভাই পণ্ডিত বউ, সব হলো তোমার? এসো। ডাকিতেছিল পদ্ম। বিলু দুয়ারে খিল দিয়া বলিল, এই হয়েছে। এই বলে সে দুয়ার খুলিয়া দিল। ধূপের আগুন হলেই হয়, চলো যাই। উনানের কাঠ জ্বলিতেছিল। পদ্ম দাঁড়াইয়া রহিল। ধূপদানিতে আগুন তুলিয়া লইয়া বিলু বলিল, চলো। রাখাল ছেলেটা লইল হ্যারিকেন। বাড়িতে কৃষাণেরা রহিল। দুর্গার মা শুইয়া রহিল, সে উঠে নাই। বাড়ি হইতে বাহির হইয়াই রাখালটা চমকিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কে? কে রে পদ্ম? পদ্ম জিজ্ঞাসা করিল। ছোড়াটা আলো তুলিয়া ধরিয়া বলিল, দুর্গা দিদি বটে। লণ্ঠনের আলোটা দুর্গার উপর পড়িল পরিপূর্ণভাবে। পরনে পাট ভাঙা খয়েরি রঙের তাঁতের শাড়ি, চুলের পরিপাট্য চমৎকার, কপালে টিপ, কিন্তু সমস্তই বিশৃঙ্খল, বিপর্যস্ত। সে যেন হাঁপাইতেছিল। চোখের দৃষ্টি যেন উদ্ভ্রান্ত। আলোর দিকে পরিপূর্ণভাবে ফিরিয়া দাঁড়াইল। এতটুকু লজ্জা করিল না।
সে বলিল, মিছে কথা বিলু দিদি, মিছে কথা। পণ্ডিত জামাইয়ের 15 মাসের মেয়াদ হয়ে গেছে। বলিতে বলিতে সে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। বিলু হতবাক হইয়া পাথরের মতো দাঁড়াইয়া রহিল। দুর্গা গিয়াছিল নৈশ অভিসারে, কঙ্কনায় সেটেলমেন্ট ক্যাম্পে। আমিন, পিয়ন, এমনকি কানুনগোদের মধ্যেও 2-1 স্থানীয় দুর্গা শ্রেণীর নারীদের উপর গোপনে অনুগ্রহ করিয়া থাকে। পেশকারটি আবার এ বিষয়ে সকলের সেরা। দুর্গার কাছে কয়েকদিনই সে অনুগ্রহের আহ্বান পাঠাইয়াছিল, কিন্তু দুর্গা যায় নাই। আজ সে গিয়াছিল নিজে। বলিয়াছিল, পণ্ডিতকে কিন্তু হাকিমকে বলে কয়ে ছাড়িয়ে দিতে হবে। পেশকার বলিয়াছিল, আচ্ছা, কাল সকালে। ভোরবেলায় আসিবার সময় দুর্গার ভুল ভাঙিয়া গিয়াছে। তাহার অনুগ্রহ প্রার্থী পেশকারের প্রতি ঈর্ষাপরায়ণ একজন পিয়ন। দুর্গা আর দাঁড়াইল না, চলিয়া গেল। সে মনে মনে ভাবিতেছিল, আপনার স্বগোত্রদের মধ্যে একটি বাহ্য শ্রীময়ী অথচ ব্যাধিযুক্তা সখী। ওদিকে তখন চণ্ডীমণ্ডপে মেয়েদের সমস্বরে ধ্বনি উঠিতেছিল, পৌষ বন্দনা। পৌষ বন্দনের। পৌষ পৌষ সোনার পৌষ, এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, না যেও ছাড়িয়ে পৌষ, না যেও ছাড়িয়ে, স্বামী পুত্র ভাত খাবে কটোরা ভরিয়ে। পৌষ পৌষ সোনার পৌষ, বড় ঘরের মেঝে বসো, বড় ঘরের মেঝে ভরে 52 পৌটি বসে, সোনার পৌষ। পদ্ম তাহার কাঁধে হাত দিয়া ডাকিল, এসো ভাই। বিলু স্বপ্নস্থিতের মতো বলিল, চলো। কি করিবে, উপায় কি? যাইবার সময় সে বলিয়া গিয়াছে, খোঁকার ভার তোমার উপর রহিল। আর রহিল ঘর দুয়ার, মড়াই, গরু বাছুর, ধান জমি সবের ভার। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চঞ্চল হইলে চলিবে না। সর্ব অবস্থায় অচলা হইয়া থাকিতে হইবে তোমাকে। তাই থাকিবে সে, তাই সে থাকিবে। তাহার ঘরের সোনার পৌষ চলিয়া যাইতেছে, তাহাকে পূজা করিয়া বাঁচিতে হইবে। না যেও ছাড়িয়ে পৌষ, না যেও ছাড়িয়ে। 15 মাস পরে তো সে ফিরিয়া আসিবে। তখন তাহাকে সে 50 ব্যঞ্জন দিয়া কটোরা ভরিয়া অন্ন সাজাইয়া দিতে হইবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো উপন্যাস, নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।